ভোট শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারার আহ্বান তারেক রহমানের। কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন। ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরার ঘোষণা। ঋণ খেলাপিদের সংসদে নিয়ে বিএনপির দুর্নীতি দমনের ঘোষণা হাস্যকর বললেন জামাত আমির। ব্যালট বক্সে হাত দিলে আগুন জ্বলবে। 12 তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের বুটে যদি হাত দিতে চায়, সেই হাতকে গুঁড়িয়ে দিতে হবে। প্রথমবার ভোটের সুযোগ, পোস্টাল ব্যালটে উচ্ছ্বসিত ফ্রান্স প্রবাসীরা। দেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার প্রত্যাশা। এবং দুবাইয়ে প্রবাসীদের আয়োজনে বর্ণাঢ্য পিঠা উৎসব ও বস্ত্র মেলা। অংশ নিলেন বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশিরা। দেশের আবহ পেয়ে উচ্ছ্বাস। স্বাগত প্রবাসী সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ। শিরোনাম এবারে বিস্তারিত। দর্শক, কুমিল্লার সমাবেশ শেষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। আর এই মুহূর্তে সোনারগাঁয়ে আছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মোহাইমিন, আমরা মাত্র দেখছিলাম যে কুমিল্লার দাউদকান্দিতে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সমাবেশ শেষ করে সোনারগাঁয়ে আসতে কত সময় লাগতে পারে, সেই সাথে রাত 1টা বাজতে লাগলো। এই সময় নেতাকর্মীদের ভিড় আপনি কেমন দেখছেন জানাবেন আমাদের। সরাসরি এখানে যোগদান করবেন তারেক রহমান এবং দীর্ঘদিন পরে আসলে নারায়ণগঞ্জবাসী জনসভায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অবস্থান করছেন। সন্ধ্যার পর থেকে কিন্তু বিপুল পরিমাণ ভিড় দেখেছি এখানে এবং শীত কিন্তু বাড়ছে বাংলা দিয়ে দিয়ে, তবুও কিন্তু আমরা ভিড় শুধু আসতেই দেখছি, এখন ভিড় কমছে না। যদি দেখেন আপনি মাঠের যে ক্যাপাসিটি আছে তার কিন্তু প্রায় লক্ষাধিক, এবং যতদূর পর্যন্ত আমাদের ক্যামেরা দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু ভিড় জমে গিয়েছে। এর মধ্যে কিন্তু মূল মঞ্চ রয়েছে, সেখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা আসন গ্রহণ করছেন এবং তারা কিন্তু বিএনপির বিভিন্ন রকম পরিকল্পনা এবং আগামী নির্বাচনের ক্ষেত্রে তাদের যে স্থান রয়েছে তা তুলে ধরছেন। এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ দাউদকান্দি জনসমাবেশের পরেই কিন্তু আজকের যে পরিকল্পনা তার মধ্যে সর্বশেষ সমাবেশ হচ্ছে এই যে কাঁচপুর বালুর মাঠের সমাবেশ। সেখানে এবং আপনারা জানিয়ে রাখতে চাই যে এই কাঁচপুর কিন্তু আসলে ঐতিহাসিকভাবে বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সবসময়, কারণ ঢাকার সাথে লাগোয়া এই অঞ্চলটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি আসন এবং এখানকার যে রাজনৈতিক প্রেক্ষাপটটা কিন্তু বেশ ভিন্ন। তাই এই অঞ্চলটিকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা নজর দিয়েছে, কারণ তার প্রথম দিনের যে সফর ছিল সেখানেও কিন্তু নারায়ণগঞ্জের আরেকটি অঞ্চল 2500 ছিল এবং আজকের সফরেও কিন্তু এই নারায়ণগঞ্জেরই সমাবেশ একই জেলাকে বোঝা যাচ্ছে যে আসলে এই অঞ্চলের গুরুত্ব কতটা বেশি এবং এর নমুনা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এখনো বসে আছেন তারেক রহমানকে দেখার জন্য এবং তার কথা শোনার জন্য। তো আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে তারেক রহমান এই সমাবেশে উপস্থিত হবেন এবং তারপর আমরা জানাবো বাকি বিস্তারিত। এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ। ভোট শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখিয়ে দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে কুমিল্লার 14 গ্রামে নির্বাচনী জনসভায় এই আহ্বান জানিয়ে তিনি বলেন, তাহাজ্জুদ পড়েই কেন্দ্রে যেতে হবে। তিনি বলেন, যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা নাই তারা বিএনপির পরিকল্পনা দেখে হিংসা থেকে আবুল তাবুল বলছে। ক্ষমতায় গেলে বিএনপি ফ্যামিলি কার্ডের মাধ্যমে 1 সপ্তাহ চলার মতো নিত্যপণ্য নারীদের দিবে বলে জানান তিনি। কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন। এর আগে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে সমাবেশে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, ভোটের অধিকার ছিনতাইয়ের চক্রান্ত চলছে, সবাইকে সজাগ থাকতে হবে। বলেন, নির্বাচিত হলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলামের রিপোর্ট। 360 আউলিয়ার শহর সিলেটের নির্বাচনী প্রচারণার পর এবার 12 আউলিয়ার স্মৃতি বিজড়িত চট্টগ্রাম সফরে আসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ 2005 সালে যখন চট্টগ্রামে আসেন তিনি, তখন ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। 2 যুগ পর বীর চট্টলার মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান হিসেবে।
ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে সমাবেশ শুরুর বহু আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান। জনতার ঢেউ ঠেলে দুপুর 12:30 নাগাদ মঞ্চে আসেন তারেক রহমান। চট্টগ্রাম জেলার 16টি সংসদীয় আসন থেকে আগত লাখ লাখ নেতাকর্মী শুভেচ্ছা জানান বিএনপির এই প্রাণভোমরাকে। পরে চট্টগ্রাম জেলার 16টি আসনের ধানের শীষের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। সমাবেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি সহ নানা খাতে বিএনপির উন্নয়ন পরিকল্পনা বিশদভাবে তুলে ধরেন তারেক রহমান। পাশাপাশি রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা রূপরেখা জনগণের সামনে তুলে ধরেন তিনি। বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যে কার্ডের মাধ্যমে কৃষক এবং কৃষকের ভাই বোনেরা তারা ঋণ সুবিধা সহ বিভিন্ন সুবিধা তারা পাবে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে কঠোরভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। অপরাধী যে হোক তাকে বিচারের মুখোমুখি হতে হবে। যেই হোক না কেন, এমনকি আমাদের দলের অনেক লোক যারা কোন অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে, আমরা তাদেরকে ছাড় দেই। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে সবাইকে আহ্বান জানান বিএনপির এই কাণ্ডারি। সকলকে আমি আহ্বান জানাবো, ধানের শীষ তথা বিএনপির রাস্তা রাখুন। ইনশাআল্লাহ ধানের শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে এই দেশের খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে। তারেক রহমান অভিযোগ করেন, অতীতের মতো ভোটাধিকার ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অধিকারভাবে মেরিংগুলো পরিবর্তন করতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য বিএনপির 31 দফার বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। 2012 সালে এই চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য রেখেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 14 বছর পর একই মাঠে বক্তব্য রাখলেন তার সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে চট্টগ্রামবাসীর সহযোগিতা চাইলেন তিনি। প্রতিশ্রুতি দিলেন একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। সাইফুল ইসলাম, নিউজ 24, চট্টগ্রাম। ঋণ খেলাপিদের সংসদে নিয়ে বিএনপির দুর্নীতি দমনের ঘোষণা হাস্যকর। দর্শক, এমনটাই বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার ঢাকায় 11 দলীয় নির্বাচনী ঐক্যের বেশ কয়েকটি জনসভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা অন্ধকার গলিতে যেতে পারেন। জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আরও জানান, সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে 11 দল, তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই পাল্টাপাল্টি বক্তব্যের রাজনীতিতে বাড়ছে উত্তাপ। উত্তরের কয়েক জেলার পর এবার জামায়াত আমিরের নির্বাচনী প্রচার ফিরল ঢাকায়। রবিবার ঢাকার 4টি আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে সমাবেশ করে জামায়াতে ইসলামী। সমাবেশ আর পথসভায় ব্যস্ত সময় পার করেন জামায়াত আমির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ সময় 11 দলীয় নেতারা জনগণকে মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দেওয়ার আহ্বান জানান। এদের সাম্যের দেশ, এদের ইনসাফের দেশ, সেই দেশে ওই ধরনের কোন আধিপত্যবাদী বক্তব্য আমরা শুনতে চাই না। এতে অংশ নিয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা অন্ধকার গলিতে যেতে পারেন। জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মনে রাখবেন, জুলাই যোদ্ধারা, যুবক যুবতীরা ঘুমায় যায়নি। তাদের প্রথম কাজটা করেছে, দ্বিতীয় কাজের জন্য তারা এখন প্রস্তুত। তাদের ভোটে কেউ হাত দেবেন না।
হাত দিলে আগুন জ্বলবে। এদিন ধূপখোলা মাঠে ঢাকা ৬ আসনের ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতে আমির আরও বলেন, সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে ১১ দলীয় জোট। তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। মানুষে মানুষে আর কোনো বিভক্তি, ভেদাভেদ আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই আমরা সকলে মিলে আমাদের পরিচয়, আমরাই বাংলাদেশ। পরে সন্ধ্যায় রাজধানীর আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা ৭ আসনে দলীয় প্রার্থীর নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় যারা চাঁদা না পেলে জীবন নিয়ে নেয় তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আগে নিজেদেরকে আগে দুর্নীতিমুক্ত করুন। বগলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন। জামায়াতে আমির বলেন, ক্ষমতায় এলে ঘরে বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঘোষণা দেন নারীদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করার বিষয়টিও। যদি আমাদের উপরে আমানত দেন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ব্যালট হাতে পেতে শুরু করেছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা। আর এই ঐতিহাসিক সুযোগকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কমিউনিটি প্রোগ্রামে নিজেদের আনন্দ, প্রত্যাশা ও মতামত প্রকাশ করছেন তারা। মামুন মাহিনের রিপোর্ট। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে বিদেশে নিবন্ধন করেছে 15,33,000 ভোটার। এর মধ্যে ফ্রান্সে নিবন্ধিত হয়েছেন মোট 8,399 জন। প্রবাসীদের ঠিকানায় একই খামে পাঠানো হয়েছে ব্যালট পেপার, গণভোটের পোস্টাল ব্যালট এবং ভোট প্রদানের নির্দেশিকা। নির্বাচনের প্রতীক বরাতের পর বুধবার থেকে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা পোস্টাল ব্যালট ভোট প্রদান শুরু করেছেন। নিয়ম অনুযায়ী আগামী 25 জানুয়ারির মধ্যে ভোট দেয়া হলুদ খাম ডাকবাক্সে জমা দিতে হবে। তবে অ্যাপ ব্যবহারের জটিলতার কারণে এখনো অনেক প্রবাসীর হাতে ব্যালট পেপার পৌঁছায়নি। বৃহৎ একটি অংশগ্রহণ করতে পারেনি, শুধু এনআইডি কার্ডের জন্য। অ্যাপসের দুর্বলতার কারণে আমরা প্রবাসীরা ভোট দিতে পারতেছি না। ব্যালটে ভোট দানের মাধ্যমে ব্যালটটি ফেরত পাঠানোর জন্য অপেক্ষা করছি। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হওয়াকে চলমান গণতান্ত্রিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীর মাটিতে দেশে ভোট দিতে আসছি, নিজেকে অনেক ধন্য মনে করতেছি, কারণ এটা সম্ভব ছিল না। একমাত্র সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। রেমিটেন্সের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধি বাছাইয়ের ক্ষমতা পাওয়ার দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক আরও দৃঢ় ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাঙালির কাছে পিঠা শুধু একটি মুখরোচক খাবার নয়, এটি শৈশব, গ্রাম বাংলা ও পারিবারিক উষ্ণতার এক অনন্য প্রতীক। হাজার নদী পেরিয়ে সেই ঐতিহ্যই এবার জায়গা করে নিল সুদূর মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। হয়ে উঠল প্রবাসে বেড়ে ওঠা বাঙালির স্মৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দুবাইয়ের এশিয়া রয়্যাল রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত হলো 3 দিন ব্যাপী বর্ণাঢ্য পিঠা উৎসব ও বস্ত্রমেলা। কিছু নারী উদ্যোক্তার আয়োজনে পিঠা উৎসবটি পুরো রেস্টুরেন্ট হলটি রূপ নেয় গ্রাম বাংলার এক আবহে। আমরা মনে হচ্ছে এখানে যেন একটা আমরা মিনি বাংলাদেশ এখানে গড়ে তুলছি, এবং এই শীতের আমেজে এই প্রথম পিঠা উৎসব। অসাধারণ আয়োজন, আমরা পিঠা খেয়ে অনেক উপভোগ করেছি। প্রবাসের মাটিতে বাংলাদেশের একটা ফিল পাওয়াটা খুব ভালো লাগে, একটা কাজ করে। আর আজকে পিঠা উৎসবে এসে অনেক ভালো লাগছে। উৎসবে বাঙালি নারীদের হাতে তৈরি ছিল নানা রকম ঐতিহ্যবাহী বহু স্বাদের পিঠা। পিঠা উৎসবকে ঘিরে ছিল মধ্যাহ্নভোজ, শৈশবের স্মৃতিচারণা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী বাংলাদেশি শিল্পীদের কণ্ঠে ধ্বনিত হয় লালন, রবীন্দ্রসঙ্গীত সহ বাংলার পুরনো দিনের গান ও আঞ্চলিক সঙ্গীত। এরকম ছোটখাটো মেলার মধ্যে আমরা সবাই প্রচার করতেছি যাতে দেশি কাপড় যাতে মানুষ পেতে পারে, আমাদের দেশি পণ্য। আমরা আশা
আসলে নারীদেরকে, বিশেষ করে মহিলাদেরকে একটা সুযোগ দিচ্ছি যেন তারা তাদের নিজেদের প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারেন। এত বড় পরিসরে আয়োজিত এই পিঠা উৎসব ও বস্ত্র মেলায় অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা যায় ব্যাপক আনন্দ ও আবেগের বহিঃপ্রকাশ। আয়োজনটি প্রমাণ করেছে দেশের মাটি থেকে হাজার মাইল দূরেও বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড় আজও সমানভাবে জীবন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ওমানের বারকা নামান এলাকায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, কোরআন খাতাম ও জিয়াফত অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন নুরুল আজিম এবং সঞ্চালনা করেন মোহাম্মদ সুমন পাটোয়ারি। এতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ওমান শাখার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ ফরহাদ ও মোহাম্মদ বাবুল সহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। যুক্তরাজ্যে জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বিদ্যালয়ের ওয়েবসাইট ও নিবন্ধন কার্যক্রম। 22শে জানুয়ারি লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শতবর্ষ উদযাপন বিষয়ক সংকলন ও প্রকাশনা পরিষদ এবং তথ্য ও নিবন্ধন উপকমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই সভা। সভাপতিত্ব করেন তথ্য ও নিবন্ধন উপকমিটির সমন্বয়ক আবুল কালাম রাজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংকলন ও প্রকাশনা পরিষদের সদস্য সচিব শামসুজ্জামান ঝুনু। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কানাডার ক্যালগেরি স্ক্যান্ডিনেভিয়ান কমিউনিটি সেন্টারে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম সংগঠন আমরা সবাই এর উদ্যোগে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। নবপ্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্তাকে তুলে ধরে সাজানো হয় সরস্বতীর পূজা মণ্ডপ। বিভিন্ন বয়সের নারী পুরুষের পদচারণায় মুখরিত ছিল কমিউনিটি হল। পূজা মণ্ডপে ছোট ছোট কোমলমতি শিশু ও শিক্ষার্থীরা পূজা মণ্ডপে জড়ো হয়ে আর্ট কম্পিটিশন, নাচ, গান ও বিভিন্ন ধর্মীয় আচার রীতিতে অংশগ্রহণ করে। অভিভাবকরা তাদের ছোট্ট সোনামণিদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে যেন সত্যিকারের মানুষ হয় সেই প্রার্থনা করেন। আমরা যতটুকু সম্ভব আনন্দ এবং উদ্দীপনার সাথে আমরা দেবীর অর্চনা, পূজা এবং প্রসাদ বিতরণ করি। সুন্দর এই সুন্দর দিনে দেবী সরস্বতীর কৃপা সবার প্রতি উপস্থিত হোক। ওমানের রাজধানী মাসকাটের আল খুয়াইর এলাকায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা। কঠোর পরিশ্রম, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে তারা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। ওমান থেকে পলাশ শীলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভাগ্য পরিবর্তনে আসায় 2014 সালে ওমানের রাজধানী মাসকাটে পাড়ি জমান চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার শিলাইগড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আরিফ। সরকারের সাথে আমাদের বাংলাদেশ এম্বাসি কথা বলে যদি বিষয়টা ওপেন করে দেয়, আমার মতো আরো যতগুলো ওমানের ব্যবসায়ী আছে বাংলাদেশের, সবার জন্য ভালো হয়। শুরুতে একটি প্রতিষ্ঠানে চাকরির মাধ্যমে প্রবাস জীবন শুরু করলেও মাত্র 1 বছরের মাথায় 2015-তে নিজের উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরবর্তীতে একে একে প্রতিষ্ঠা করেন আল মাসা বিজনেস এলএলসি ও মদিনাত আল মাসাদ সহ মোট 2টি প্রতিষ্ঠান। কঠোর পরিশ্রম, সততা ও দূরদর্শিতায় অল্প সময়ে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পান তিনি। মানে 10টার উপরে সাইট চলতেছে, আমি সবগুলো সাইট ভিজিট করি। অনেক বছর কাজ করে শান্তি পাচ্ছি এবং স্যালারি বরাবর দিচ্ছে আমাদেরকে। ওয়ার্কারের কানাডানা খুব সুবিধা চলে এবং আমাদের কোম্পানিতে 10-12টা সাইট চলে। বর্তমানে তার 2টি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় 350 জনের বেশি বাংলাদেশি। প্রবাস থেকে বৈধ উপায়ে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই রেমিটেন্স যোদ্ধা। আমার আন্ডারে আছে আপনার 35 জন লোক আছে। তো আমাদের স্যালারি বলেন, আমাদের খাওয়া দাওয়া সবকিছু সুবিধা আছে। বিগত 4-5 বছর যাবত এই ওমানে আলমাসা কোম্পানিতে কাজ করতেছি, আমাদের কোনো প্রবলেম হয় না। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াচ্ছেন মোহাম্মদ আরিফ। মানবিক কাজ ও দেশপ্রেমে অনুপ্রাণিত এই সফল উদ্যোক্তা এখন অনেকের জন্যই অনুকরণীয় দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শকের এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।